নমস্কার, আমি অঙ্কন দণ্ড। অনেক দিন পর ভিডিও বানাতে বসেছি, ঠিক আছে। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বেশি দিন সময় নেই, মাত্র 1 মাস। তাই এই শেষ মুহূর্তে এসে আমি ক্লাস 12-এর ইতিহাসে যে 4 নম্বর অধ্যায় রয়েছে, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, সেই চ্যাপ্টারের কয়েকটা ছোট প্রশ্ন নিয়ে আমি শুধুমাত্র ডিসকাস করবো এই ভিডিওতে। যে প্রশ্নগুলো একটু ইম্পর্ট্যান্ট, ছোট প্রশ্নগুলোর যখন আমি ডিসকাস করব, সেই ডিসকাস করতে গিয়ে তার কিছুটা সম্ভব হলে ব্যাকগ্রাউন্ড, আশেপাশে কী ঘটনা ঘটেছে না ঘটেছে, যাতে জিনিসটা সহজে মনে রাখা যায়, সেই হিসাবে আমি আলোচনা করব। আর যেগুলো শুধুমাত্র মুখস্থ রাখবার, সেই জিনিসগুলো আমি বলে দেবো, তোমাদেরকে পড়ে পড়ে মুখস্থ রাখতে হবে। বা এই ভিডিওটায় যেটা আমি এখন বানাচ্ছি, এই ভিডিওটা 2x স্পিডে দেখে, আমি এমনিতেই স্পিডে বলি, তাছাড়াও তোমরা 2x স্পিডে একাধিকবার দেখে রিভাইজ করে নিতে পারো। পরীক্ষাতে কিন্তু অনেক হেল্প হবে। অনেকগুলো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, তাই মন দিয়ে শুনবে, সাথে থাকবে আমার, ঠিক আছে। এবং হয়তো তোমাদের এটা, যারা পড়ে নিয়েছো তাদের এটা রিভাইজের মতো হবে, আর যারা পড়োনি তারা জেনে যাবে, ঠিক আছে। চলো শুরু করছি, হ্যাঁ, বেশি উল্টোপাল্টা কথা না বলে। প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, আমার সামনে বই খোলা আছে, সেখান থেকে আমি বলে যাব। প্রথম প্রশ্ন আছে, কলকাতা মাদ্রাসা কবে ও কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো কে প্রতিষ্ঠা করেছিল? প্রতিষ্ঠা করেছিলেন প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন। কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন? ওয়ারেন হেস্টিং। দেখো, একটা অ্যান্সার ডিসকাস করতে গিয়ে অনেকগুলো কিন্তু আমরা ডিসকাস করে ফেলবো। প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। তিনি প্রতিষ্ঠা করছেন কলকাতা মাদ্রাসা, এবং প্রতিষ্ঠা করছেন 1781 সাল নাগাদ, ঠিক আছে। কেন বানানো হয়েছিল? মাদ্রাসা শুনেই বুঝতে পারছো, যখন বিদেশিরা মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এলো, তারা বুঝতে পারলো এই জায়গাটাকে আমাদের ভালো করে জানা দরকার। তাই বিদেশিরা যাতে ভারত সম্বন্ধে ভালোভাবে জানতে বুঝতে পারে, তাই জন্য বিভিন্ন রকম ইনস্টিটিউশন ওরা তৈরি করেছিল। তার মধ্যে একটা হচ্ছে কলকাতা মাদ্রাসা, যেখানে মূলত আরবি ফার্সি ভাষা, ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো। দেশের মানুষকেও শিক্ষাদান করা হতো, বিদেশিদেরকেও বা ব্রিটিশদেরকেও শিক্ষাদান করা হতো। এটা ছিল কলকাতা মাদ্রাসা বানানোর মূল উদ্দেশ্য। তারা প্রথম দিকে আমাদের দেশীয় যে ভাষা চর্চা, দেশীয় ইতিহাস, বিজ্ঞান তো বিশেষ ছিল না, এগুলোর দিকে ওরা ফোকাস করেছিল। সেই জন্য কলকাতা মাদ্রাসা, মনে রাখবে 1781 সাল, দেওয়ালের দিকে মুখ করে, এই সালটা বারবার মনে রাখার চেষ্টা করো। ওয়ারেন হেস্টিং বানিয়েছিলেন, এবং এটার উদ্দেশ্য ছিল মূলত আরবি ফার্সি ভাষা, ইসলামী আইন কানুনের চর্চা করা। ঠিক, ক্লিয়ার? ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তার সাথে থাকবে, এবং প্রয়োজন পড়লে 2x স্পিডে শুনবে, ওকে। একদম কাঁচা ভিডিও, বিশেষ আমি এডিট কাট এসব কিচ্ছু করবো না, একদম তোমরা মন দিয়ে আমার সাথে থাকো। এরপর হচ্ছে, কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে? মানে যখন বিদেশিরা আমাদের দেশে এলো, এরা শিক্ষা বিস্তারের অনেক চেষ্টা করেছিল, আমাদের মঙ্গল করবার জন্য নয়, অত ওরা দরদি ছিল না, যাতে ওরা এখানে ঠিকঠাকভাবে শাসন কায়েম করতে পারে। শাসন চালাতে হলে এদের দেশটাকে জানতে হবে, শাসন চালাতে হলে এদের দেশের লোকদেরকে মানে ভারতের লোকদেরকে নিজেদের মতো করে শিক্ষিত করে তুলতে হবে। তাই বিভিন্ন রকম কী বলে এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এটাও সাধারণত প্রাচ্য শিক্ষা মানে দেশের যে জিনিসপত্র নিয়ে আলোচনা করার জন্য তৈরি করা হয়েছিল। এটা স্যার উইলিয়াম জোন্স বানিয়েছিলেন 1784 সালে। মনে রাখবে, স্যার উইলিয়াম জোন্স, এশিয়াটিক সোসাইটি, 1784 সাল। ছোটোবেলা থেকে পড়ছো, 8 থেকে পড়ছো, 10-এ পড়ছো, 12-এ পড়ছো। স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এটা বানিয়েছিল। মেন উদ্দেশ্য ছিল এশিয়ার মধ্যে বিশেষ করে ভারতের যে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস এসব নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা ছিল এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্য। আরেকবার বলছি, 1784 সাল, স্যার উইলিয়াম জোন্স এশিয়া, বিশেষত ভারতের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান নিয়ে আলোচনা করা ছিল এর মূল উদ্দেশ্য। এরপর আরেকজন আছে যারা ব্যাপটিস্ট মিশন তৈরি করছে। এনারা মূলত খ্রিস্টান মিশনারি ছিলেন, মানে যারা ধর্ম প্রচার করতেন। এদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ত্রয়ী মানে ট্রায়ো, তিনজনের নাম, উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়াট। এরা তিনজন মিলে কাজ করেছিলেন, ধর্ম প্রচার করতেন, এছাড়া শিক্ষা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একসাথে তিনজন কাজ করতেন, ওই জন্য বলা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী। এটাও শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। কে তৈরি করছেন? এটাও করছেন একজন স্কটিশ মিশনারি। ইনি ব্রিটেনের লোক ছিলেন না, স্কটল্যান্ডের লোক ছিলেন। মিশনারি মানে বুঝে নেবে, মিশনারি মানে যিনি খ্রিস্ট ধর্ম প্রচার করতে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে বা খ্রিস্ট ধর্ম প্রচার করছে, তাকে বলা হয় মিশনারি। আলেকজান্ডার ডাফ নাম ছিলেন তার, ঠিক আছে। একটা কোশ্চেন এসেছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? তো ইনি ছিলেন একজন স্কটিশ মিশনারি, যিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1830 সালে প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। ওকে, ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট।
জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বাই আলেকজান্ডার ডাফ 1830, কারেন্ট নেম স্কটিশ চার্চ কলেজ। ওকে, চলো পরেরটাতে যাই। অ্যাংলো হিন্দু স্কুল এটা প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায়। মনে হতে পারে নামটা শুনে কোনো বিদেশি না, বিদেশি না, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করছে 1815 সালের কলকাতাতে, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, সিম্পল জিনিস, এর আমি বিশেষ ব্যাকগ্রাউন্ড বলছি না। পটলডাঙ্গা একাডেমি, এটা আবার খুব দেশি নাম মনে হচ্ছে তো, কিন্তু দেশি লোক করেন, এটা ডেভিড এয়ার করেছিলেন। ঠিক আছে, ডেভিড এয়ারের আবার দেখবে ছবি আমি ছোটোবেলায় দেখেছি, হেয়ার ছিল না, পিছন দিকে হেয়ার ছিল, এখানে হেয়ার ছিল না, কিন্তু ডেভিড এয়ার নাম। যাই হোক, পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেছেন তিনি 1817 সালে। ঠিক আছে, পটলডাঙ্গা একাডেমি। তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। দুটোই কিন্তু তিনি স্কুল বুক সোসাইটি 1817 সালে আর স্কুল সোসাইটি 1818 সালে মেবি প্রতিষ্ঠা করেছেন, ডেটগুলো মনে রাখবে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন ভারতীয় ভাষায় এবং ইংরেজি ভাষায় যাতে বিভিন্ন বই প্রকাশ করা যায়, সেই বইগুলো যাতে কম মূল্যে বা বিনামূল্যে ছাত্রদের মধ্যে বিতরণ করা যায়। ঠিক আছে, এটা ছিল স্কুল বুক সোসাইটি, নামটা শুনে বুঝতে পারছো। আর স্কুল সোসাইটির উদ্দেশ্য ছিল বিভিন্ন স্কুল স্থাপন করা, যাতে দেশে শিক্ষার বিস্তার ঘটে। এনারা ভালো লোক ছিলেন, ঠিক আছে, সেই জন্য দেশে শিক্ষার বিস্তার এরা ভালো উদ্দেশ্যেই করতে চেয়েছিলেন। ডেভিড এয়ারের মতো লোকেরা সাধারণত। একটু গলায় সমস্যা রয়েছে, তাই কথা বলতে অসুবিধা হচ্ছে, তাও আমি আর্জেন্ট মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি, তাই তোমরা দেখো, তোমাদের জন্যই ভিডিওটা বানানো। চলো, এরপর একটা জিনিস ঘটছে এই সময়, আমাদের দেশে যে শিক্ষা বিস্তার ঘটাতে হবে বা সরকার যে শিক্ষার পেছনে খরচ করবে, সেই নিয়ে ওরা একটা চিন্তায় পড়লো, কোন শিক্ষায় খরচ করব, পাশ্চাত্য শিক্ষা বা ওয়েস্টার্ন শিক্ষাতে, না ওরিয়েন্টালি শিক্ষা বা প্রাচ্যবাদী শিক্ষাতে, কোনটাতে আমরা ইনভেস্ট বেশি করব? 1 লাখ টাকা বছর আমরা খরচ করব, কোনটা দিয়ে ইনভেস্ট করব? এই নিয়ে দুটো দলে ভাগ হয়ে গেল, প্রাচ্যবাদী, পাশ্চাত্যবাদী। ঠিক আছে, এর মধ্যে পাশ্চাত্যবাদী কয়েকজন ছিলেন, হ্যাঁ, যেমন মেকলে, আলেকজান্ডার ডাফ, সান্ডার্স, কেলভিন। এরা বলছে না, বিদেশেদের আমাদের দেশের যে শিক্ষা, ইউরোপের শিক্ষা, ওরা অনেক যুক্তিবাদী, এটা করব। আর যারা প্রাচ্যবাদী তারা বলছে না না, এই দেশের শিক্ষা টিক্ষা, যেমন স্যার উইলিয়াম জোন্স, এরা বলছে না, এই দেশেরই চলুক। এই নিয়ে অনেক ডিবেট হলো। শেষে কি বলে, মেকলে বড়লাট, লর্ড উইলিয়াম বেন্টিং, সে সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি মেকলেকে শিক্ষা সচিব করলেন এবং তিনি বোঝালেন, মন্দি শুনবে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে। মেকলে বোঝালো যে ওদের দেশের যে সাহিত্য, দেশের দর্শন, ফিলোসফি, বিজ্ঞান, এই আরবীয় সাহিত্য ভারতীয় সাহিত্যর থেকে অনেক বেশি উন্নত। বোঝালো যে ওদের দেশের একটা ভালো লাইব্রেরির তাকে যে বই আছে, সেই বই আমাদের সমগ্র ভারতীয় এবং কী বলে আরবীয় সাহিত্যের সমকক্ষ, মানে আমাদেরটাকে ছোটো করার চেষ্টা করলো। আসলে ওরা বুঝতে পেরেছিল যে আমাদের গুরুকুলে, আমাদের বেদে, মহাভারত, রামায়ণ, বিভিন্ন মহাকাব্যে কত গভীর জিনিস লুকিয়ে রয়েছে, এগুলো জানতে দেওয়া যাবে না লোককে। এগুলো জানতে দিলে মানুষ জেগে যাবে, মানুষকে জাগতে দেওয়া যাবে না। মানুষকে নকার বানাতে হবে, চাকুরিজীবী বানাতে হবে, আমাদের অধস্তন কর্মচারী বানাতে হবে, যারা হবে রক্ত মাংস ভারতীয় কিন্তু আচারে ব্যবহার হবে ব্রিটিশ, সফিস্টিকেটেড একদম। ঠিক আছে, সেরকম একটা মানুষ বানাতে হবে। তার জন্য দরকার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। এবং ওদের দেশের শিক্ষা ব্যবস্থায় পাসিং পার্সেন্টেজ ছিল তোমার 66%। এরা বুঝলো যে ভারতের আইকিউ হচ্ছে আমাদের অর্ধেক, তাই এখানে পার্সেন্টেজ 33%, যেটা আজ অবধি চলে আসছে, এবং এটা আমাদের আঁতে লাগে না। ঠিক আছে, আমাদের এটা আত্মসম্মান বোধে লাগে না। তো যাই হোক, তিনি মেকলে বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে বোঝালেন না, পাশ্চাত্য শিক্ষা বা অ্যাংলিসিস্ট যে শিক্ষা সেটাই বেশি ইম্পর্টেন্ট। তো উইলিয়াম বেন্টিং বড়লাট, তিনি গভর্নর জেনারেল রাজি হয়ে গেলেন। ঠিক আছে, ভেরি গুড, তাই হোক। এবং ভারতে ইংরেজি শিক্ষার পেছনে এরপর থেকে খরচ করা শুরু হলো। এরপর আর কলকাতা মাদ্রাসা এশিয়াটিক সোসাইটির মতো ইনস্টিটিউশন হবে না। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়, আরও অন্যান্য জিনিস যেগুলো পাশ্চাত্যবাদী শিক্ষার উপর মেনলি ফোকাস করে জিনিসপত্রগুলো তৈরি হবে। ওকে, চলো পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন আসছে যে চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি কি করেছিলেন? তিনি একটা ডিসপ্যাচ দিয়েছিলেন, মানে তিনি একটা নির্দেশনামা দিয়েছিলেন। যে নির্দেশনামাতে তিনি বলেছিলেন, এটা 1854 সালে এসেছিল, নাম সালটা মনে রাখবে, 1852 চার্লস উড, তিনি উডের নির্দেশনামা দিচ্ছেন এবং সেখানে তিনি তিনটে প্রেসিডেন্সির নাম কি? বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি এবং বোম্বাই প্রেসিডেন্সি, তিনটে প্রেসিডেন্সিতে তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলছেন। এইভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, যেটা আজকেও রয়েছে। 1857-তে কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে, 54-তে ডিসপ্যাচে ঘোষণা করার পর। তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন,
তিনি শিক্ষণ পদ্ধতি, মানে শিক্ষকরা কীভাবে পড়াবে সেটাকে তাদেরকে শেখানো, মানে যেটা বর্তমানে বিএড ডিএড আর কি, সেটার পেছনে তিনি গুরুত্ব দিচ্ছেন। ঠিক আছে, তিনি মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন। তো এই জিনিসগুলো লিখতে হবে তোমাদেরকে পরীক্ষার খাতাতে, যে 1854 সালে তিনি একটা ডিসপ্যাচ দিচ্ছেন, সেখানে তিনি 3টে প্রেসিডেন্সিতে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা, মাতৃভাষায় শিক্ষাদানের কথা, শিক্ষণ পদ্ধতির কথা, নারী শিক্ষার উপর জোর দিচ্ছেন, যেটাই উডের ডিসপ্যাচ নামে পরিচিত। এবারে যে কলকাতা বিশ্ববিদ্যালয় হলো, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল? উপাচার্য মানে প্রিন্সিপাল। প্রথম উপাচার্য একজন বিদেশি ছিলেন, স্যার জেমস উইলিয়াম কোলভিল, নামটা মনে রাখবে। 2018 সালে কোশ্চেনটা এসেছিল, স্যার জেমস উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ঠিক আছে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক নাম করেছিল আশুতোষ মুখোপাধ্যায়ের সময়। ঠিক, এগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো। নামগুলো দেওয়ালের দিকে মুখ করে বারবার, 4বার 5বার হাতের কর গুনে মনে রাখার চেষ্টা করো। আদারওয়াইজ ভিডিওটাকে 2বার 3বার স্কিপ করে, আগে করে পিছনে করে দেখতে থাকো, শুনে নইলে নিজের মনে মনে বলে যে করে হোক মুখস্থ রাখতে হবে। ঠিক, তারপর রাজা রামমোহন রায়, যাকে ভারত প্রতীক, ভারতের নবজাগরণ অগ্রদূত, ভারতের প্রথম আধুনিক মানুষ, অনেক কিছু বলা হতো, তিনি একটা জিনিস প্রতিষ্ঠা করছেন যেটা নাম হচ্ছে আত্মীয় সভা। 1815 সালে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং এটার প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য কী ছিল? ভারতীয় সমাজে বিভিন্ন রকম কুসংস্কার ছেয়ে গেছিলো, তো বিভিন্ন মূর্তি পূজা এইসবকে তিনি পছন্দ করতেন না। তো এগুলোর বিরুদ্ধে যাতে মানুষকে সচেতন করতে পারে, মানুষের মনের মধ্যে যাতে কুসংস্কারগুলো দূর করতে পারে, মানুষের যাতে একেশ্বরবাদী, ঈশ্বর যে এক, সেই ভাবনাটা জাগিয়ে তুলতে পারে, তার জন্যই আত্মীয় সভা তিনি 1815 সালে প্রতিষ্ঠা করেছেন। ডেট মনে রাখবে, 1815। কে প্রতিষ্ঠা করছে মনে রাখবে? রাজা রামমোহন রায়। কী প্রতিষ্ঠা করেছে? আত্মীয় সভা। এবং সে সময় সতীদাহ প্রথা নিয়ে নিশ্চয়ই সবাই যেন, আমাকে এক্সট্রা করে কিছু বলা দরকার নেই। সতীদাহ প্রথা দূর করার জন্য রাজা রামমোহন রায় সচেষ্ট হয়েছিলেন। তাহলে কার উদ্যোগে সতীদাহ প্রথা রদ হয়েছিল? রাজা রামমোহন রায়। সালটা মনে রাখবে 1829। আর এই সময়টা মনে দেখতে পাচ্ছ তো, 1835 সালে মেকলে মিনিট, তাহলে 1829 সালে সতীদাহ প্রথা রদ। মানে এই সময়টায় কে আছে? লর্ড গভর্নর জেনারেল কে আছে? উইলিয়াম বেন্টিং। তাহলে উইলিয়াম বেন্টিং করেছিলেন, রামমোহনের উদ্যোগ ছিল, রামমোহন করেনি কিন্তু, ও জাস্ট উদ্যোগটা নিয়েছিল। কাজটা তো করতে হবে, যে হেড আছে সে হেডকে, উইলিয়াম বেন্টিং করেছিলেন 1829 সালে সতীদাহ প্রথাকে রদ। সপ্তদশ বিধি, যে আইনটার মাধ্যমে রদ করেছিলেন, সেই আইনটার নাম হচ্ছে সপ্তদশ বিধি। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে আবার বাংলা গদ্য সাহিত্যেরও জনক বলা হতো। তিনি অনেক সংবাদপত্র প্রকাশ করেছিলেন। সংবাদপত্রগুলোর নাম মনে রাখতে হবে আমাদেরকে। বাংলা সংবাদপত্র হচ্ছে সংবাদ কৌমুদি, আর ফার্সি ভাষায় করেছিলেন মিরাতুল আকবর। একাধিকবার মনে মনে বলো রাজা রামমোহন রায়ের দুটো সংবাদপত্রের নাম, খুব ইম্পর্টেন্ট। মিরাতুল আকবর, মিরাতুল আকবর, মিরাতুল আকবর, এভাবে মনে মনে বলতে হবে। আর সংবাদ কৌমুদি বাংলা ভাষায়। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সমাচার দর্পণ। একেশ্বরবাদ, মানে ঈশ্বর যে একজনই, সেইটা নিয়ে একটা তিনি বই লিখেছিলেন। ঠিক আছে, সেই বইটার নাম হচ্ছে তুয়াফত উল মুহাদ্দিন। একটু দেখো, আরবি নাম, আরবি ফার্সি নাম। ঠিক আছে, তো নামটা একটু কঠিন হলেও কয়েকবার বলবে। দেখো, আমি না দেখে বলছি, কিন্তু আমি না দেখে যে বলতে পারছি, তো কেন বলতে পারছি? নেক্সট ট্যালেন্ট নিয়ে জন্মায়নি। আমিও 4বার 5বার 6বার বলে 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 হয়ে গেছে, তোমাদের হয়ে যাবে। তো তুয়াফত উল মুহাদ্দিন, এই বইটা তিনি একেশ্বরবাদের প্রতি, বা এটার বাংলা ভার্সন নাম হচ্ছে একেশ্বরবাদের প্রতি, এই বইটা তিনি লিখেছিলেন। ঠিক আছে, এরপর T9 কি, একটা প্রশ্ন আছে। T9 হচ্ছে, এখানে T9 বললেও T9 আমি আজ অবধি বুঝতে পারিনি। কবে পাস হয়েছিল মনে রাখবে? 1872 সাল। এবং এটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যখন ব্রাহ্ম সমাজের আন্দোলন চলছিল তখন করা হয়েছিল। T9 কি, T9 বলে, কিন্তু আমি 4টে জিনিস দেখতে পাই। একটা হচ্ছে বাল্য বিবাহ আর বহু বিবাহকে রদ করা, অসবর্ণ বিবাহ আর বিধবা বিবাহ চালু করার কথা এখানে বলা হচ্ছিল। মানে ছোটো বয়সে যাতে ছোটো বয়সে বিয়ে না দেওয়া হয়, একজন পুরুষে তাকে বিবাহ না করে, এটা ক্যান্সেল। আর চালু করবে কি? অসবর্ণ বিবাহ, মানে দুটো আলাদা বর্ণের মানুষ, ব্রাহ্মণ যাতে ক্ষত্রিয়কে, বা শূদ্র যাতে বৈশ্যকে, মানে আলাদা আলাদা বর্ণের মানুষ যাতে বিবাহ করতে পারে, বিধবারা যারা দুঃসহ জীবন কাটায় তারা যাতে আবার বিবাহ করতে পারে, সেগুলোকে চালু করার কথা T9 বলা হচ্ছে। এরপর আরেকজনকে নিয়ে আমরা বলবো, টিরোজিও, হেনরি লুই ভিভিয়ান টিরোজিও। ঠিক আছে, আয়ারল্যান্ডের লোক ছিলেন, কিন্তু জন্মেছেন ভারতে। নিজেকে ভারতীয় মনে করতেন পুরোপুরি। খুব কম বয়সে মারা যান। হিস্ট্রির প্রফেসর ছিলেন মাত্র 17 বছর বয়সে, মানে তোমাদের এই যে, তিনি হিন্দু কলেজে হিস্ট্রির প্রফেসর ছিলেন। হিন্দু কলেজ নাম থেকে মনে হলো। কত সালে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, যেটা কলকাতায় রয়েছে। তোমরা অনেকেই এইচএস দেওয়ার পর সেখানে অ্যাপ্লাই করতে পারো, ভর্তি হতে পারো, হোয়াট এভার। খুবই ভালো কলেজ। ওই প্রেসিডেন্সি কলেজে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস পড়েছেন। আগে নাম ছিল হিন্দু কলেজ। ওকে, 1817 সালে প্রতিষ্ঠা হয় এই হিন্দু কলেজ। এটা একটা শর্ট, এই চ্যাপ্টারের একটা শর্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন।
হিন্দু কলেজের প্রফেসর ছিলেন আমাদের হেনরি লুই ভিভিয়ান ডেরোজিও। তার আন্ডারে কয়েকজন ছাত্র ছিল যারা কী বলে তোমার সমাজের যে কুসংস্কার দূর করতে, অন্ধবিশ্বাস দূর করতে খুবই উগ্র পন্থা অবলম্বন করেছিলেন। মানে মা কালীকে দেখে বলছে গুড মর্নিং ম্যাডাম, তারপর ওরা সমাজে কুসংস্কার যে প্রথা ভাঙবার জন্য ব্রাহ্মণরা যে পৈতে পড়ে বা উপবিত বলে শুদ্ধ ভাষায়, সেই উপবিতকে ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, গোমাংস ভক্ষণ করছে, এইভাবে নানানভাবে ওরা সমাজে কুপ্রথাগুলোকে দূর করার চেষ্টা করছে। ঠিক আছে, এরাই হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠী। ঠিক আছে, তোটাই লেখা আছে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডেরোজিও আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে একদল উগ্র আদর্শ সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করতে শুরু করেছিল। মানে ওরা ওক কালচার একটু বিদেশিদের মতো, যে ওরা খুব যুক্তিবাদী বিজ্ঞান মানুষকে আমরা অমনি হব। ঠিক আছে, বেশি দিন আর চলতে পারেনি। ডেরোজিও যেহেতু কম বয়সে কলেরাতে মারা গেছিলেন। এর একাডেমিক অ্যাসোসিয়েশন বলে একটা কী বলে সংগঠন চালাতো। তাহলে প্রশ্ন আসতে পারে এদের একটা সংগঠনের নাম কি, নব্যবঙ্গীদের সংগঠনের নাম কি একাডেমিক অ্যাসোসিয়েশন। আর এদের অনেকগুলো পত্রিকা ছিল, যেটা তোমাদের এমসিকিউতে শর্ট কোশ্চেনে বারবার দেবে। পত্রিকাগুলোর নাম কি, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেক্টেটর, হিন্দু পায়োনিয়ার। চারটের নাম দেওয়া আছে, ভালো করে মনে রাখবে। যে কোনো একটা নাম তুলে দিয়ে বলে দেবে এটা কাদের পত্রিকা। ঠিক, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, খাতাতে লিখেও নাও, জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেক্টেটর, হিন্দু পায়োনিয়ার। জ্ঞানান্বেষণ, স্পেক্টেটর, বেঙ্গল স্পেক্টেটর, এনকোয়ারার, হিন্দু পায়োনিয়ার। জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেক্টেটর, হিন্দু পায়োনিয়ার। ঠিক আছে, নব্যবঙ্গীয়দের চারটে পত্রিকার নাম। চল, এরপর আসছেন আরেকজন সমাজ সংস্কারক বিদ্যাসাগর, যিনি 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ চালু করার উদ্যোগ নিচ্ছেন এবং সেটা সফল হচ্ছেন। 1856 সাল বিধবা বিবাহ চালু, 1856 সালটা মনে রাখবে। লর্ড ডালহৌসি চালু করছেন, উনি তো হেডসের সময়, এনারা উদ্যোগ নিচ্ছেন। ওকে, তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছেন 1872 সালে। বর্তমানে নাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ, কলকাতায় আছে বিদ্যাসাগর কলেজ। মেট্রোপলিটন ইনস্টিটিউশন আগে নাম ছিল 1872, ভেরি ইম্পর্টেন্ট। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কবে হচ্ছে, 1872, বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। তিনি হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করছেন ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন সাহেবের সহযোগিতায়, যার বর্তমান নাম হচ্ছে বেথুন স্কুল। ঠিক আছে, 1849 সালে প্রতিষ্ঠা করেছেন হিন্দু ফিমেল স্কুল, এটা মেয়েদের স্কুল ছিল। ওকে, আমার এক বান্ধবী এখানে পড়েছে। চলো, তারপর একটা কোশ্চেন আছে, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? মানুষ গড়ার আদর্শে স্বামী বিবেকানন্দ বিশ্বাসী ছিলেন। তিনি বলতেন ম্যান মেকিং রিলিজিয়ান। অনেক কিছু বলা যায় ক্ষেত্রে, ভিডিওটা শুধু লম্বা হয়ে যাবে, তাই আমি বেশি বলবো না। ওনার ধর্ম আমাদের এই আশেপাশের যে ধর্ম মেনে চলি, যা সনাতন বাঁচানোর ধর্ম বা বিভিন্ন রকম যে ধর্মগুলো রয়েছে, সেই ধর্মের থেকে একদম আলাদা। এই জন্য আমি তাকে ইন্সপায়ার করি। তার কাছে ধর্ম মানে যে ধর্ম মানুষ তৈরি করে, মানে ধর্মের পথে চললে আমরা মানুষ হতে পারবো। তিনি মনে করতেন ধর্ম পশুকে মানুষে আর মানুষকে দেবতায়। মানে পশুকে মানুষে মানে কুকুরকে তো নয়, মানে যে মানুষের পশুর মতো আচরণ তার মানুষের মতো আচরণ করে দেবে, আর যে মানুষের মতো আচরণ তাকে পশুর মতো তাকে ঈশ্বরের মতো বেশি উল্টোপাল্টা বলে ফেলছি, তাকে ঈশ্বরের মতো আচরণের অধিকারী করে দেবে। এটা হচ্ছে ম্যান মেকিং রিলিজিয়ন, যে ধর্ম মানুষকে মানুষের মতো আচরণ করতে শেখাবে। তাহলে এই আদর্শটা কার? স্বামী বিবেকানন্দের। তার লেখা কয়টা বইয়ের নাম মনে রাখবে, দুটো বইয়ের নাম মনে রাখবে, পরিব্রাজক, বর্তমান ভারত। পরিব্রাজক এবং বর্তমান ভারত। ক্লিয়ার? চলো, তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন 1897 সালে, মনে রাখবে। রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই জানো, একটা স্কুলের নাম যেখানে পড়াশোনা হয়। এছাড়া আরও সমাজ সংস্কারমূলক কাজ, জনকল্যাণের কাজ, দরিদ্র আর্তপীড়িত মানুষের সেবার কাজ করে থাকে। তাহলে কেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল? আর্তপীড়িত মানুষের সেবা, শিক্ষার প্রসার, জনকল্যাণ। 1897 সালটা মনে রাখবে, 1897, বাই স্বামী বিবেকানন্দ, তার ধর্মগুরু রামকৃষ্ণ দেবের স্মৃতির উদ্দেশ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখি নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেনে বলছে থিওসফিক্যাল সোসাইটিকে প্রতিষ্ঠা করেছেন। এই থিওসফিক্যাল সোসাইটি জিনিসটা হচ্ছে কী জিনিস? একটা সোসাইটি যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন দর্শন, বিভিন্ন ফিলোসফি নিয়ে ডিসকাস করা হবে, বিভিন্ন বিজ্ঞান চিন্তা নিয়ে ডিসকাস করা হবে, তাদের মধ্যে একটা সম্প্রীতির ভাবনা, একে অপরের ধর্মকে বোঝার চেষ্টা করা হবে এখানে। এটা মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল এইচ.এস. অলকট আমেরিকাতে প্রতিষ্ঠা করেছেন 1875 সালে। নামগুলো একটু কঠিন, বই খুলে দেখে নিতে পারো, আমার শুনে শুনে লিখতে পারো। মাদাম ব্লাভাটস্কি এবং কর্নেল এইচ.এস. অলকট। ঠিক, এটার কেন হলো চ্যাপ্টারে,
এই চ্যাপ্টারে এই জিনিসটা হলো কারণ আমাদের ভারতীয় মাদ্রাজের আতিয়ারে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে, ভারতীয় ভার্সন, ইন্ডিয়ান ভার্সন, এবং ভারতের বিভিন্ন ধর্মের মধ্যে এরা সম্প্রীতির চেষ্টা করছে যাতে এরা মিলেমিশে একসাথে, ভারতের সব ধর্মের মানুষ মিলেমিশে ব্রিটিশদের অত্যাচারের এগেনস্টে আন্দোলন করে দেশকে একটা সঠিক পথে নিয়ে যেতে পারে। তারপর আরেকজন আসছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন। তো আর্য সমাজকে প্রতিষ্ঠা করতেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি শুদ্ধি আন্দোলন চালাচ্ছেন। শুদ্ধি আন্দোলন মানে কী হচ্ছে, সমাজে অনেক কুসংস্কার ঢুকে গেছে কী বলে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে। তো বিধবা বিবাহ, সরি বিধবা তো ভালো জিনিস, মানে বিধবাদের দুর্দশাগ্রস্ত জীবন, গঙ্গা জলের সন্তান বিসর্জন করা, তারপর সতীদাহ প্রথা, অনেক খারাপ খারাপ জিনিস সমাজের মধ্যে ঢুকে গেছে। তাই আরও খ্রিস্টান মিশনারিরাও নিজের ধর্মে মানুষকে কনভার্ট করে নিচ্ছে। তো শুদ্ধি আন্দোলন হচ্ছে যে সমস্ত হিন্দুরা একসময় হিন্দু ছিল কিন্তু বর্তমানে হিন্দু ধর্মের খারাপ প্রভাবে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, তাদেরকে আবার নিজের ধর্মে শুদ্ধ করে নিজের ধর্মে নিয়ে আসাটাকে শুদ্ধি আন্দোলন বলা হয়। ওই জন্য তিনি বলছেন ব্যাক টু দ্য বেদাস, বেদের যুগে ফিরে চলো। বেদের যুগে যেখানে সমাজে কোনো কুসংস্কার ছিল না, অন্ধবিশ্বাস ছিল না, যেখানে করাপশন কোনো রকম ছিল না, যেখানে অরিজিনাল সনাতন ধর্ম, অরিজিনাল হিন্দু ধর্ম যেটা এত উদার, সেই ধর্ম নিয়ে আলোচনা করা হতো, সেই যুগে ফিরে চলো। এখন হিন্দু ধর্ম কলুষিত হয়ে গেছে, এটাকে ফেলো, শুদ্ধ হয়ে আমাদের ধর্মে এসে আবার ব্যাক টু বেদাস চলো, ওখানে চলো। তাহলে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন দয়ানন্দ সরস্বতী। তিনি এই শুদ্ধি আন্দোলন চালাচ্ছেন। যে শুদ্ধি আন্দোলনটা বললাম আমি কী জিনিস, যারা ধর্ম ছেড়ে দিচ্ছে আবার সেই ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা, ঠিক। তার অনুপ্রেরণায় লালা হংসরাজ তিনি কী বলে অ্যাংলোভেদিক স্কুল, দয়ানন্দ অ্যাংলোভেদিক স্কুল, যেটাকে ডিএভি স্কুল বলা হয়, দেখবেন অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আসছেন দক্ষিণ ভারতের একজন সমাজ সংস্কারক, যার নাম হচ্ছে জ্যোতিবা ফুলে, তার ওয়াইফ সাবিত্রীবাই ফুলে। তিনি 70 শতক সমাজ প্রতিষ্ঠা করেছেন 1873 সালে। তিনি ছিলেন একটু নিম্নবর্ণের মানুষ। এটা 70 শতক সমাজ প্রতিষ্ঠাই করা হয়েছিল যাতে নিম্নবর্ণের মানুষরা একত্রিত হয়ে সমাজে উচ্চবর্ণের যে মানুষ রয়েছে তাদের সাথে, মানে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, নিজেদের অধিকারের দাবি আদায় এসব করে নিতে পারে। তাহলে মনে রাখবে 70 শতক সমাজ বাই জ্যোতিবা ফুলে, 1873 সাল, নিম্নবর্ণের মানুষদের নিয়ে তৈরি করা হয়েছিল, ঠিক। কেরালাতেও এরকম অস্পৃশ্যতা নিয়ে আন্দোলন করা হচ্ছে। নারায়ণগুরু তাদের নেতৃত্ব দিচ্ছে। ভাইকম সত্যাগ্রহ হচ্ছে নারায়ণগুরুর নেতৃত্বে। ভাইকম বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের সামনে রাস্তা দিয়ে নিচু বর্ণের মানুষদেরকে যেতে দেওয়া হতো না, ঠিক আছে, ঘুরে ঘুরে যেতে হতো। তো ওরা আন্দোলন করছে যাতে ওই রাস্তা দিয়ে ওরা যেতে পারে, মন্দিরে প্রবেশ করার অধিকার পায়। এটা ছিল ভাইকম সত্যাগ্রহ। এই সময় আলিগড় আন্দোলন হচ্ছে। স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে তিনি প্রতিষ্ঠা করছেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত। উনি বুঝতে পেরেছিলেন যে মুসলমান সমাজে, যেমন হিন্দু সমাজ নিয়ে অনেক বলছে না যে হিন্দু সমাজে অনেক কুসংস্কার ছেয়ে গেছে, বলছে মুসলমান সমাজে এরকম অনেক খারাপ জিনিস রয়েছে। মুসলমানদের উন্নতির জন্য তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠার কথা, মুসলমান সমাজের সংস্কারের কথা তিনি বলছেন। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, 1875 সালে। ভিডিওটা রিওয়াইন্ড করে করে 2x স্পিডে যখন খুশি দেখতে পারো, বা দেওয়ালের দিকে মুখ করে এগুলো শুনতে থাকতে পারো, ঠিক আছে। চলো, কবে কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি? একটা পার্টি দেখেছো, আগে ছিল, এখন তো দেখতে পাওয়া যায় না, লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি তারা তো সিম্বল থাকে, ওটাকে সিপিআইএম পার্টি বলে। তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ব্র্যাকেটে মার্কসিস্ট, তো এটা ওর শাখা একটা। মেন পার্টি হচ্ছে সিপিআই পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই পার্টিটা ভারতে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা মেনলি রাশিয়ার পার্টি। তো ভারতে কবে প্রতিষ্ঠা হচ্ছে? ভারতে প্রতিষ্ঠা হচ্ছে 1925 সালে কানপুরে, ঠিক আছে। সালটা মনে রাখবে, কোথায় হচ্ছে? কানপুরে 1925 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখন হচ্ছে, মানে যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস, 1885, ওটা 1885, আর এটা 1925। ওকে, চলো। দলিত কাদের বলা হতো? দলিত হচ্ছে এই যে সমাজের নিচু বর্ণের মানুষ, যাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে উচ্চ বর্ণের মানুষরা বঞ্চিত করে রেখে দিয়েছিল। আর্থিক বা যাদের আর্থিক অধিকার, কোনো শিক্ষার অধিকার, সামাজিক অধিকার ছিল না, তাদেরকে দলিত বলা হতো। এদেরকেই মহাত্মা গান্ধী হরিজন বলে আখ্যা দিয়েছেন, ঠিক আছে। দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বলে একটা কোশ্চেন আছে। কে দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন মানে কি? দেশের ভাষাতে যে সংবাদপত্রগুলো হবে যা খুশি তাই লিখে দিতে পারবে না সরকারের এগেনস্টে। সেই জন্য লর্ড লিটন 1878 সালে এটা এনেছিল, সরকারের এগেনস্টে যা খুশি তাই লিখে দেবো। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের সময় আসছে, মানে নাটকে ব্রিটিশদের এগেনস্টে, যেমন নীলদর্পণ নাটকে ব্রিটিশদের এগেনস্টে যা খুশি তাই দেখিয়ে দেবো, চলবে না, ব্রিটিশরা যেটা বলবে সেটাই হবে। এই জন্য এই দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন 1878 সালে আনছেন লর্ড লিটন, ওকে।
এই চ্যাপ্টারে চৌঠা মে আন্দোলন সম্বন্ধ আছে। চৌঠা মে আন্দোলন জিনিসটা কি হালকা করে বলে দিই। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধে এই ব্রিটেনের দিকে কী বলে চীন সাপোর্ট করছে এবং এই আশা করছে যে চীনে যে ব্রিটেনের উপনিবেশগুলো রয়েছে সেগুলো একটু ছেড়ে টেড়ে দেবে, চীনও কিছু সুযোগ সুবিধা পাবে, এই জন্য চীন যোগ দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, ভার্সাই সন্ধি হচ্ছে, চীন অনেক এক্সপেকটেশন নিয়ে বসেছিল আমাদের সাথে অনেক ভালো কিছু হবে, কাজকলা কিছু হলো না, বিদেশিদের আধিপত্য কমলো না। তখন সেখানে সানি আছেন যিনি একটা কুওমিন্তাং দল প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে দলটার নাম মনে রাখো, কুওমিন্তাংকে প্রতিষ্ঠা করছে সানি আছেন। তাহলে সানি আছেন, কুওমিন্তাং, এই দলের নেতৃত্বে চৌঠা মের আন্দোলন হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বেশি গভীরে যাওয়ার দরকার নেই, ওটার জন্য আরও লং কোশ্চেন রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। চৌঠা মের আন্দোলন কেন হয়েছিল, তার ফলাফল কী হয়েছিল, ঠিক আছে। এই শর্ট কোশ্চেনের জন্য মনে রাখো সানি আছেন কুওমিন্তাং দল প্রতিষ্ঠা করেছিলেন এবং চৌঠা মের আন্দোলন হচ্ছে এর জন্য। কখন হচ্ছে? প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হচ্ছে? 1918 সালে, তারপরের বছর 1919 সালে। একদম এইভাবে মনে রাখো, প্রথম বিশ্বযুদ্ধে যে অন্যায় হয়েছিল বা প্রথম বিশ্বযুদ্ধের পর যে দাবি দাওয়া দেওয়ার কথা বলা হয়েছিল চীনকে, সে প্রমিস রাখা হয়নি, কথা রাখা হয়নি, তাই চীন গেছে রেগে। তাই হচ্ছে চৌঠা মের আন্দোলন। কত সাল? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরের সাল, 1920 সাল। ক্লিয়ার? বাস এই একটা প্রশ্ন নিয়ে আমি ডিসকাস করলাম, আর বেশি গভীরে গেলাম না। আর অনেক প্রশ্ন হবে, অনেক প্রশ্ন। তো আমার যেগুলো বললাম হলো মেন এই আধ ঘন্টা হতে চলো প্রায়, এই কয়েকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম। ভিডিওটা একদম র ভিডিও, আমার বলতে গিয়ে হয়তো এক দুটো মিস্টেক হয়েছে, আবার সেগুলো শুধরেও নিয়েছি। ঠিক আছে, একদম কাঁচা ভিডিও, তোমরা দেখো, কিছু না হলেও কিছু, যদি কিছু ভালো হয়। ঠিক আছে, চলো, গুড বাই, টাটা।